এই আইডিয়াটা আমার এসেছিল না হলেও 10-12 বছর আগে। তখন আমি স্কুলে পড়তাম, খুব সম্ভবত 11-12 এরকম কিছু হবে। তো তার আগেও বোধহয় হতে পারে, আমার ঠিক মনে নেই। মোট কথা স্কুলে থাকতে, কিন্তু একটু বড় বয়সে, স্কুলেরই বড় ধাপে। তো সেই সময় আমার প্রথম যেটা মনে হয়েছিল যে প্রচুর রবীন্দ্রসঙ্গীত আমি পেয়েছি, প্রায় 250 খানেক। প্রায় সবাই জানে যে প্রায় 250 গানের কোনো নোটেশন পাওয়া যায় না। তার মধ্যে কিছু গান আছে, একদম 2-3টে গানের বেশি নয়, যেগুলো ট্র্যাডিশনালি প্রচলিত আছে। হ্যাঁ, হয় তার রেকর্ড পাওয়া যায়, নয় গুরু মুখে মুখে ফিরেছে। তো এরকম ভাবে রয়েছে, কিন্তু কিছু গান একেবারেই ধরাই হয়নি, কোথাও খুঁজে পাওয়া যায় না, অথচ তার রাগ এবং তাল দেওয়া আছে। রাগ তাল দেওয়া আছে, গীতবিতানে লেখা আছে যে কী কী রাগে আছে, কী কী তালে আছে। যেমন আজি কাঁধে কারা ওই শোনা যায়, বা একবার বলো সখী ভালোবাসো মোরে, এরকম অজস্র গান, এরকম অনেক গান আছে। যেগুলো প্রথমে যেটা বললাম আজি কাঁধে কারা, ওটা লেখাই আছে বেহাগ একতাল। পরের যেটা দেখলাম সেটা হচ্ছে বললাম সেটা হচ্ছে একবার বলো সখী ভালোবাসো মোরে, সাহানা আড়া ঠেকা। তো ছোটোবেলা থেকে এগুলো খুব হন্ট করতো আমাকে। আহা, কীরকম না জানি সুর হতো, কোনোদিন তো শুনলাম না। ইউটিউব আসার পরেও আমরা দেখিনি, কোথাও পাইনি। তো আমার মনে হলো রবীন্দ্রনাথের গান নোটেশন নিয়ে যে বিতর্ক, যে কেউ মানছে না কেউ মানছে, বা পাঠান্তর সুরান্তর, এরা তো তার ধার কাছ দিয়েই যায় না। তো যদি সুর করি, সুর করলে কেমন হয়, পারবো কি না? তো আমি যেমন আমি অনেকেই দেখেছি আজি কাঁধে কারা গানটাকে সুর করেছে, কিন্তু অন্য গানে, অন্য রাগে সুর করেছে। তা আমার মনে হলো যে কেন, যেখানে রাগ তাল দেওয়াই আছে সেখানে আমি অন্য রাগে কেন সুর করতে যাব? এবং সেটা খুব একটা রবীন্দ্রনাথের গান সুলভ লাগছে না। তো আমি তাই ভাবলাম যে না, কেন আমি সুর করি। আমি চেয়েছিলাম যে রবীন্দ্রনাথের গানে যেভাবে সুর যায়, বা উনি থাকলে কীরম সুর করতেন, সেই আদলে সুর করতে। সেটা সবাই চাইছেন, সেটা অনেকেই করেছেন, করেননি যেমন না, তবে একেবারেই সংখ্যালঘু লোকেরা করেছে। তো আমার মনে হলো যে এমন সুর দিতে হবে যেগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট লাগে শুনতে, যেন রবীন্দ্রনাথ সুর দিলে এরকমই দিতেন, এরকম। তো আমি প্রথমে যেটা করি, সেটা আজ থেকে 10-12 বছর আগে প্রথমে এটা পেরেছিলাম। তখন অবশ্য অত পরিণত ছিলাম না, বুঝতে পারিনি যে কীভাবে এগোবো। প্রথম লাইনটা আমি শুরু করেছিলাম, আজি কাঁধে কারা ওই শোনা যায়, অনাথেরা কথা করে হায় হায়, দিন মাস যায় বরষ ফুরায়, ফুরাবে না হাহাকার। আর এগোতে পারছিলাম না। বাদবাকি সুরটা আমার দেওয়া এবছরই, 2024 সালেরই এই মার্চের একদম শেষের দিকে কোনো একদিন, খুব সম্ভবত আজ এটা রেকর্ড করছি 31 তারিখ, আজকে 1 এপ্রিল 2024। আমি না হলেও 1 সপ্তাহ আগে শুরু করেছি। আর এই 1 সপ্তাহ না, ওই 25-26 তারিখ নাগাদ শুরু করে ফেলেছি পুরোটা। হঠাৎ করে হয়ে গেল, আমি ছাদে দাঁড়িয়ে হঠাৎ মনে হলো দেখি, তো পুরোটা হয়ে গেল। উনি কীভাবে সুর করতেন না করতেন, ওটা পুরো যেন এসে গেল ব্যাপারটা। তো আমি জানি যে এই জিনিসগুলো জোর করে হয় না, সময় লাগে, এসে গেল। এমন না যে 12 বছর ধরে চেষ্টা করে যাচ্ছিলাম, একেবারেই না। আমি আর এগোতেই পারিনি, থাক, ফেলেই রেখে দিয়েছিলাম। তার মাঝে অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু হয়ে গেছে। তো যাই হোক, এগুলো পড়েছিল, হচ্ছে না, লাভ কী আর সে লেগে। তো আমি সেদিন হয়ে গেল, দেখলাম হয়ে গেল। তারপর শুরু করলাম একবার বলো সখী ভালোবাসো মোরে। তো আমি ঠিক করেছি না, মুক্ত ছন্দে করব না, এটা
সস্তায় সেরে দেয় যে না মুক্ত ছন্দে করে দেবো, হয়ে গেল। না, আমি এটা করবো না। আমি সুর করলে আড়া ঠেকাতেই করবো, এবং দেখলাম আমি পারছি। আমি ইলেকট্রনিক তবলা নিয়ে বাড়িতে বসলাম, হয়ে গেল। প্রথম লাইন, একবার বলো সখী ভালোবাসো মোরে, একবার একবার বলো সখী ভালোবাসো মোরে, রেখো না ফেলিয়া আর সন্দেহের ঘোরে একবার। তো আমি আর জানি না যে মিলল কি না, এটা পরে রেকর্ড শুনে দেখবো। এটা আমি এখন এমনিই গাইলাম, কিন্তু এটা মুক্ত ছন্দ, গাওয়া যেতে পারে, কেউ গাইতেই পারে। ঠিক যেমন আর 5টা আড়া ঠেকা মধ্যমানের গান লোকে মুক্ত ছন্দে গায়, এটাও গাইতে পারে, আমিও গাইব। কিন্তু তার বেসিক একটা স্ট্রাকচার থাকা দরকার বলে আমি এটা আড়া ঠেকাতেই শুরু করব। ঠিক যেমন যে তারে দেহ গোয়ানি, কেহ কানো মন বুঝি না, এই গানগুলো নোটেশানে যেমন আড়া ঠেকায় বাঁধা আছে, ওই নোটেশান দেখে তোলা খুব একটা সম্ভব না, একটু সময় সাপেক্ষ, কষ্টসাধ্য। ওই জন্য আমি একটা রেকর্ডেড ভার্সন রাখতে চাইছি, যাতে লোকের সুবিধে হয়, তো যাতে নিজের এবং অন্যের সুবিধে হয়। তো তার জন্যই নোটেশন নাই করি, নোটেশন আর করার দরকার নেই, কোনো প্রয়োজন নেই। কেউ চাইলে ওটা থেকে নোটেশন করতে পারে, আমিও করতে পারি, যে কোনো লোক করতে পারে। কিন্তু এই রেকর্ডের যুগে আর নোটেশন করার দরকার নেই। তো ওর মধ্যে যেটা আছে সেটাই ঠিক চালে গাইলেই হবে। তো যাই হোক, এই ছিল ব্যাপার। তো আমি একদম ওনার আদলে করার চেষ্টা করেছি। এরকম আরও গান আসবে, এরকম আরও গান করব। তো মানে হয়ে যায় মাঝে মাঝে জিনিসগুলো, এই আর কি, জোর করে কোনো কিছু হয় না। আমি একটা বিষয় লক্ষ্য করেছি, আমি যখন মিউজিক নিয়ে গ্র্যাজুয়েশন করতে গিয়েছি, আমি ক্লাসিক্যালে ছিলাম, আমি হিন্দুস্তানি ক্লাসিক্যালে অনার্স, ওটা নিয়েই মাস্টার্স। কিন্তু আমি রবীন্দ্রসঙ্গীতের সিলেবাস যখন দেখেছি, তখন দেখেছি যে কটা আড়া ঠেকা মধ্যমানের গান, সব কটাকে মুক্ত ছন্দে করে নেওয়া হয়েছে, আর কাউকে আড়া ঠেকায় বা মধ্যমানে শেখানোই হয়নি। ইভেন সিলেবাসও লেখা আছে মুক্ত ছন্দ। কেন? অন্তত অ্যাকাডেমিক্যালি যদি এগুলো থাকে, তাহলে লোকে বাধ্য হয় বাজাতে, বাধ্য হয় গাইতে। সব যদি মুক্ত ছন্দ করে দিই, তাহলে এই তালগুলো কোথায় যাবে? তালগুলো এক্সিস্ট করে, বড় বড় গাইয়েরা এই তালে গায়। তো ওইটা আমার দেখে খুব খারাপ লেগেছে, যে একাডেমিক জায়গাতেও তালকে বর্জন করা হয়েছে। তাহলে ছাত্রছাত্রীরা শিখবে কেন? মানে শিখবে কি করে? আমি একাডেমিক জায়গাতেই যদি একটা জিনিস হয়তো কঠিন লাগবে, হেন তেন, বিষয়টা তা না, বিষয়টা অভ্যেস। যে পারবে সে একতালও পারবে, আড়া ঠেকাও পারবে, যে পারবে না সে কোনোটাই পারবে না। তাই বলে সিলেবাসে এত কিছুই তো আছে, ভরতের নাট্যশাস্ত্র আছে, তো সেখানে একটা গান মধ্যমানে শেখাতে সমস্যাটা কোথায়? সেখানে একটা গান আড়া ঠেকায় শেখাতে সমস্যাটা কোথায়? আননেসেসারি প্রচুর জিনিস সিলেবাসে ঢোকানো আছে। রিজিওনাল ফোক সংসে আমরা দেখেছি আননেসেসারি ফোক সংয়ের থেকে বেশি ফোক যে সমাজ বা কোনো রুরাল ফেস্টিভ্যালটা কীভাবে চলে সেটাই বেশি লেখানো হয়েছে আমাদেরকে। তো আমার ভীষণ বিরক্ত লাগতো ওই সমস্ত পড়তে। আমি পড়তামও না, ভালো নাম্বারও পেতাম না ওইসবে। আমি যা পারতাম সেটা প্র্যাকটিক্যালে নিজের বুদ্ধি দিয়ে, ক্যাপেবিলিটি দিয়ে নাম্বার তুলতাম। তো আমার ওটাই ভালো লাগতো, যে কারণে আমি মিউজিক নিয়ে এই কারণেই পড়েছি, যাতে আমার পড়াশোনা করতে না হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আসলে সব কিছুর সাথে সব কিছু রিলেটেড, এক কথায় উত্তর দেওয়া যায় না। তো আমি ওই কারণে আমার ওটা খুব বিরক্ত লেগেছিল, যে কেন আড়া ঠেকার মধ্যমানের গানগুলোকে মুক্ত ছন্দ বলে লিখে দিয়েছে কেন। তো সেই জন্যই বলছি যে
আড়া ঠেকা শুড বি আড়া ঠেকা। তার জন্য আমি আড়া ঠেকাতেই বেসিক স্ট্রাকচার রেখেছি। দেখুন, মুক্ত ছন্দে গাওয়া আর মুক্ত ছন্দেরই গান দুটোর মধ্যে পার্থক্য আছে। তো আবার এটাও দেখেছি যে আড়া ঠেকা বা মধ্যমান যে তালগুলো বর্জন করা হচ্ছে, সেই তালে গাইলে কিন্তু গানের চালটাই বদলে যায়। সেটা একটা আলাদা অ্যাট্রাকশন আছে, আকর্ষণ আছে, যেটার আবার একদম মুক্তছন্দ, মানে মুক্তছন্দে প্রচুর গান গাওয়া হয়, এগুলো একবার গেয়ে দেখা হোক, কেমন লাগে। তো যখন শুনেছি আমি, আমার খুব থ্রিলিং লাগতো আড়া ঠেকার গান শুনলে, মানে আমার খুব থ্রিলিং লাগতো। তো ওই কারণে আমি তালটা খুব ভালোবাসি। অনেকে বলে কঠিন, এই সেই, হ্যাঁ কঠিন জিনিসের প্রতি আমার একটা আকর্ষণ আছে। তো হ্যাঁ, এবার হয়তো আমি পারি বলেই আকর্ষণ আছে, যারা পারে তাদেরই আকর্ষণ আছে, যারা পারে না আকর্ষণ নেই। যেমন আমার অঙ্কে কোনো আকর্ষণ নেই, কারণ আমি অঙ্ক পারি না, কিন্তু যেগুলো পারি সেগুলো করি। তো এইগুলো ব্যাপার। তো আমার বেসিক কথাটা হচ্ছে এইটাই, যে গান যেই তালে যেই রাগে আছে লেখা, নোটেশন নেই, সেই গান আমি সেই তালেই সেই রাগেই সুর করেছি, করব। আড়া ঠেকা লেখা থাকলে আড়া ঠেকা, মধ্যমান লেখা থাকলে মধ্যমান, একতাল থাকলে একতাল। তো এবার আড়া ঠেকা মধ্যমানের গান ঠিক যেমন সব জায়গায় মুক্ত ছন্দে গাওয়া হয়, গাওয়া যেতেই পারে, আমিও গাইব, সেটা আমি আগেও বললাম। কিন্তু বিষয়টা হচ্ছে, যে কটা আড়া ঠেকার গান আছে আপনারা দেখবেন, যারা বিষয়টা জানেন, যে কটা মধ্যমানের গান আছে, বা যে কটা যেই তালেই হোক, আজি ঝড়ের রাতে তোমার অভিসার, আজি ঝড়ের রাতে তোমার অভিসার, তো এটা তো ঝম্পকে, কেউ গায় না, কিন্তু নোটেশন ঝম্পকে আছে, তাই তো? ঠিক সেই কারণেই আমি একটা রেকর্ড রাখতে চাইছি। একবার বলো সখী ভালোবাসো মোরে, এই গানটা আড়া ঠেকাতেই আমি রেখেছি। আড়া ঠেকাতেই উনি লিখে গেছেন যে আছে, সুরটা আমরা কেউ জানি না, তাই আমার সুর করতে হচ্ছে, সুর করছি ওনারই মতন করে আমি। তো ওটার বেসিক স্ট্রাকচার আড়া ঠেকাতেই থাকবে। যেমন আর 5টা গান আড়া ঠেকায় একদম নোটেট করা আছে, এবার লোকে সেটা মুক্ত ছন্দেও গাইছে, আড়া ঠেকাতেও গাইছে, কোনো ব্যাপার না। এবার আড়া ঠেকার বাজিয়ের অ্যাভেলেবিলিটি কম বলে গাইতে বাধ্য হচ্ছে মুক্ত ছন্দে, আমিও হই। তো তবুও মাস্টার রেকর্ড আড়া ঠেকাতেই থাকবে। এবার সেটা কেউ মুক্ত ছন্দে গাক, কেউ আড়া ঠেকায় নিয়ে গাক, একটু আগে একটু পরে, যদি তালে খুব পাকা হয়, কোনো ব্যাপারই না। কারণ আড়া ঠেকার গান আমরা যদি দেখি, আড়া ঠেকা মধ্যমান, এগুলো যেই ধরনের গান ছিল, কেউই কিন্তু হুবহু নোটেশন মানেনি, মানতে পারবেও না। গুরুমুখী গান, ঠিক যেমন পাঞ্জাবি টাপ্পা গাওয়া হয় টাপ্পা তালে, তো অতটা না হোক কিছুটা, এগুলো হচ্ছে মনোধর্মা সঙ্গীত। তো চাইলে তার মধ্যে নিজের মনোধর্ম অ্যাড করতে পারে, কোনো ব্যাপার না, সে ভালো পারে কিনা তার উপর নির্ভর করছে। তো এই হলো ব্যাপার আর কি। তো বেসিক স্ট্রাকচার একটা থাকবে, বান্দিশের একটা স্ট্রাকচার থাকবে, তার জন্য আমি আড়া ঠেকাতেই রাখবো রেকর্ড। তো এই হলো ব্যাপার। আর একতাল ফেকতাল তো কোনো ব্যাপারই না, সে যে কোনো লোক গাইতে পারে। আড়া ঠেকাটা প্রবলেম হয়
কারণ বাজিয়ে পাওয়া যায় না বলে। আর আমাদের গান যদি ঠেকায় গাওয়া হয় এবং হাতে গুনে গুনে কতক্ষণ গাওয়া যায়, এসব গান কখনোই সম্ভব না। তো ওই কারণে মুক্তছন্দে গাওয়া যেতেই পারে, যে কোনো লোক গাইবে, কিন্তু মাস্টার রেকর্ড অবশ্যই আড়া ঠেকায় থাকবে। তো এই ছিল ব্যাপার, আমার যা বক্তব্য আমি বললাম, বয়ান রাখলাম। ও হ্যাঁ, আড়া ঠেকা নিয়ে বলেছি, তাল নিয়ে বলেছি, রাগটা নিয়ে বলা হয়নি। তো রাগ সাহানা আড়া ঠেকা একবার বলে সখী ভালোবাসা নিয়ে। তো সেই প্রসঙ্গে যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে সাহানা এখন যেভাবে গাওয়া হয় বা এখন যে প্রচলিত সাহানা, রবীন্দ্রনাথের গানে হুবহু এক সাহানা ছিল এবং ছিলও না। রবীন্দ্রনাথের গানে আমরা এমন সাহানা দেখেছি, এক একটা গানে এক এক রকম সাহানা দেখেছি। কীরকম, যেমন আজও বুঝি আইলোতে যে সঙ্গতি আমরা পেয়েছি সেরকম কিন্তু আমরা পাইনি বা অন্যান্য গানগুলোতে। যেমন চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি, এটা এক টাইপের সাহানা, কিন্তু আজও বুঝি আইলো একটু অন্যরকম। আজও বুঝি আইলো ফুলে রহে গলিয়া রে পাগা, এইটা কিন্তু খুব একটা পাওয়া যায় না। তো আমি সবটা সামঞ্জস্য রেখেই, এবং উনি থাকলে কীভাবে সুর করতেন, উনি তো অনেক সময় দেখেছি যে আশেপাশে ঘুরতেন, সাহানার আশেপাশেও ঘুরতেন, পুরো সাহানায় না রেখে সাহানার আশেপাশে ঘুরতেন। তো আমি ওইভাবেই করার চেষ্টা করেছি যে ওনার কাছে সাহানা কীরকম ছিল, উনি সাহানার মধ্যে কী কী প্রয়োগ করতেন, বা ওনার আমলে সাহানার কত রকম মানে রাস্তা পাওয়া যেত। এক একটা বান্দিশে এক এক রকম রাস্তা পাওয়া যেত, উনি সেরকম রাস্তা নিয়েছেন, তার সাথে নিজের ইন্টারপ্রিটেশনস লাগিয়েছেন। তো আমি ওরকমভাবেই চেষ্টা করেছি করবার।